স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। কবি ফরহাদ মজার নিখোঁজ এবং উদ্ধারের পর নানা কথা বলছেন প্রশাসন সহ অনেকেই। উত্তর মেলেনি অনেক প্রশ্নের, সামনে এসেছে রাজনৈতিক নানা প্রসঙ্গ। এইসব নিয়ে আজকে আলোচনা, মাথায় কত প্রশ্ন আসে। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার উন্নয়ন কর্মী খুশি কবির, আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বিএনপির স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। খুশি আপা, আমি প্রথমে জানতে চাইবো যে কবি ফরহাদ মজার নিখোঁজ এবং উদ্ধারের পর নানা রকম কথা উঠে আসতে দেখছি আমরা। অবশ্য ফরহাদ মজার আদালতে বলছেন সরকারকে বিব্রত করতে তাকে অপহরণ করা হয়। আপনি এই ঘটনাটি কিভাবে দেখছেন? কতটা ব্যক্তিগত, কতটা রাজনৈতিক মনে হচ্ছে ঘটনাটাকে? আমি আরেকটু বেশি করে জানতে চাইবো যে গণমাধ্যমের ভূমিকা আপনি কিরকম দেখছেন ফরহাদ মজার অপহৃত হওয়ার পরে? আমি শুধু কবি ফরহাদ মাজারের কথা বলতে চাচ্ছি না। বেশ কয়েকটা ঘটনা ইদানিং ঘটে গেছে। একটা 13 বছরের মেয়ে, সে কাজ করতো একজনের বাসায়। তার স্ত্রী তাকে যেভাবে নির্মমভাবে ঘটনা ঘটিয়েছে সেটা সামাজিক মাধ্যম, তারপরে যখন এটা নির্যাতন করেছে, তারপরে সেটা যখন গণমাধ্যমে চলে আসছে, তারপরে কেস নেওয়া হয়েছে। এখন আমরা জানি না কি হবে কেসে, সেটা নিয়ে আমরা চিন্তায় আছি। আরও অনেক এই ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে সারাক্ষণ। তো গণমাধ্যমের ভূমিকা হলো তথ্যগুলো দেওয়া। এখন সবগুলো তথ্য যে সঠিক পাওয়া যায় সেটা না। এখন আমরা যেটা সবাই মনে করছি যে একজন খুবই পরিচিত একজন ব্যক্তি, কবি ফরহাদ মাজার, সবাই চেনে। তো ওনার বিষয়টা যেটা হয়েছে যে সবাই একটু নিশ্চয়ই চিন্তায় ছিল যে কি ঘটছে কি ঘটছে না। আমি বলবো যে তাকে পাওয়া গেছে, সেটা ভালো। সে ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে, ভালো। এবং উনি যে জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, এবং এটা নিয়ে হয়তো তদন্ত, যেটা আমি পড়েছি যে তদন্ত শুরু হবে। তো এইগুলো না জানা পর্যন্ত, হওয়া পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না। কেন, আমি ওনার সাথে কথা বলিনি যেহেতু, তো আমি জানি না যে কি বলেছেন কি বলেনি। আমার সবগুলো যেটা হচ্ছে পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন লোকদের জল্পনা কল্পনার মাধ্যমে। আর পত্রিকায় অনেক ধরনের বক্তব্য আসে, কিন্তু একটা জিনিস আমি খালি বলতে চাইবো যে বাংলাদেশের অনেক জায়গায় তো আমি যাই, ঘুরি, আর অনেকে আমার কাছেও আসে। অনেক ধরনের অনিয়ম হচ্ছে সারা দেশে, অনেক ধরনের অনিয়ম সারা দেশে হচ্ছে এবং এই অনিয়মগুলি কিছু কিছু কি সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের জানাবতেও হচ্ছে? সরকার, আমি গোটা সরকারকে বলবো না, সরকারের দলের সাথে জড়িত যারা, তারা সরকারের এই বিষয়টা ব্যবহার করে তারা স্থানীয় যারা প্রশাসনে আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, তাদের উপর প্রভাব ফেলে তারা কিন্তু অনেক কিছু করছে। আমি এই কারণে বলছি যে গোটা সরকারকে বলবো না, কেন অনেক সময় যদি এমপি অথবা আমরা মানে ওখানকার যদি শহর হয়, মেয়র বা এমপি অথবা কাছে কোনো মন্ত্রী যারা ওই জেলার যারা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারাও কিন্তু যে এই স্থানীয় পর্যায়ের যে বিষয়টা আর পুলিশের যে ভূমিকা, সেখানে ওনারা খুব বেশি একটা ভূমিকা রাখতে পারেন না। আমাদের সাথে একজন আইন প্রণেতা রয়েছেন, ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভাই। আপনার কাছ থেকে জানতে চাইবো যে খুশি আপা যেটি বলছিলেন তার ব্যাপারে আপনার কি মতামত? আমাদের প্রশ্নটি হচ্ছে, কবি ফরহাদ মজার বলেছেন সরকারকে বিব্রত করতে তাকে অপহরণ করা হয়। আপনার এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা? সরকার বিব্রত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো কিনা ফরহাদ মজারের এই অপহরণের ঘটনায়? আপনাদের বিবেচনায় কারা সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা সরকারকে বিব্রত করতে চায়? আসলে তো আপনার কথার রেশ ধরেই বলতে হয় যে ফরহাদ মজারের ঘটনাটি নিয়ে আজকে নানাভাবে নানান জায়গায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদপত্র এবং লোকমুখে একটা কি বলবো যে রীতিমতো একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এবং তার নিজস্ব যেই বক্তব্য আদালতে, সেই বক্তব্যর ভেতর দিয়ে একটা জিনিস সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে সরকারকে বেকায়দায় ফেলানোটাই ছিল একটা মূল লক্ষ্য। এখন ওনাকে কেউ অপহরণ করে নিয়ে যাওয়ার পরে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে, না তিনি নিজেই এই নাটকটি মঞ্চস্থ করেছেন কারো কি বলে প্ররোচনায় বা কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে, সেই ব্যাপারটি কিন্তু যদিও এরকম সন্দেহ করার কোনো কারণ কি আছে? যথেষ্ট কারণ আছে।
কারণ উনি যখন মানে কি বলে যে নিখোঁজ হলেন, তখন সঙ্গে সঙ্গেই কিন্তু একজন রাজনৈতিক দলের নেতা নেত্রী তিনি একটা স্টেটমেন্ট করলেন যে তাকে অপহরণ করা হয়েছে এবং তাকে আপনি কি বেগম খালেদা জিয়ার কথা বলছেন? আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি। কিন্তু সেটি কি স্বাভাবিক নয় সেরকম একটি এটা বলা? স্বাভাবিক, আগের ঘটনাকে যদি আমরা মনে রাখি, স্বাভাবিক তো বটেই, স্বাভাবিক তো বটেই, সেটা ঠিক আছে। কিন্তু প্রশ্নটি হলো যে এই ধরনের একটা স্টেটমেন্ট করবার আগে বিষয়টাকে ভালো করে খোঁজ খবর নিয়ে একদম সরকারকে দোষারোপ করে বক্তব্যটি দেওয়া এটি একটি দুরভিসন্ধিমূলক স্টেটমেন্ট আমি বলবো। এক, দুই নম্বর হলো পরে যেই ঘটনার বিবরণগুলো জানা গেছে বা আমরা পত্রপত্রিকায় দেখেছি, লোকমুখে শুনেছি, সামাজিক মাধ্যমগুলো দেখেছি, তাতে তিনি নিজেই বাসা থেকে গিয়েছেন এবং আজকে দেখা গেল তার এক্সট্রা কাপড় চোপড় তার ব্যাগে ছিল, তারপরে তার মোবাইলের চার্জার পর্যন্ত ছিল। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যক্তি ওনার নয়, তো পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যক্তি ওনার। হ্যাঁ, তো এইসব কিছু মিলে এখন পরিবার থেকে বলছে তো ব্যক্তি ওনার না, এটা কিন্তু এখনো মানে কি বলে যে প্রমাণিত হয় নাই ব্যক্তি তার না। তো যাই হোক, আমি বলবো যে গোটা ব্যাপারটি যেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই হোক, নিশ্চয়ই সরকার একটা বিব্রতকর অবস্থায় পড়ুক এবং সরকারের উপর একটা চাপ আসুক, এরকম ধরনের জায়গা থেকেই এই ধরনের ঘটনাটি ঘটেছে বলে আপাতত প্রতীয়মান হয়। তবে নিঃসন্দেহে একজন সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক তিনি অপহৃত হবেন, তিনি অপহরণ হবেন বা তার নিখোঁজ হবেন, এই ব্যাপারটি অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয় এবং দুঃখ প্রকাশ করি এবং শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে তিনি সুস্থভাবে তার পরিবারের কাছে ফেরত আসছে। এবং যদি এর মধ্যে কোনো অন্তর্নিহিত ষড়যন্ত্রের কোনো বিষয় থেকে থাকে, সেই জায়গা থেকে অন্তত সরকার একটা মুক্তি পেল, এই জন্য একটা আশাবাদ ব্যক্ত করবার জায়গা আছে। রহমান ভাই, খুশিয়াপা যে কথাটা অবতারণা করেছেন সেটা যদি আমরা এরকম করে বলি যে স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় এমপি, আমি যদি এরকম বলি, বা মন্ত্রী, আপনারা কি স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে এক ধরনের ভয়ের রাজত্ব আছে কিনা সারা বাংলাদেশে? আমি কিন্তু বলেছি ওনাদের নিচে যারা আছে, ওনাদের নিচে, আচ্ছা আচ্ছা, সেরকম কোনো ভয়ের রাজত্ব? শুনেন, আমি আসলে একটা কথা আপনাকে স্পষ্ট আজও 57 ধারার কারণে আপনি জানেন যে যমুনা টিভির একজন সাংবাদিক 57 ধারার মামলা তার বিরুদ্ধে হয়েছে একটি রিপোর্ট করার জন্য। না, তো এটি হয়েছে, এটা তো আপনার বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু আমাকে বুঝতে হবে যে সেই জায়গাটায় যেই বর্তমান সরকার দায়িত্বে আছে সেই সরকার কিভাবে রিয়্যাক্ট করলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে সামাজিক নানান অবক্ষয়ের কারণে নানাভাবে নানা ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, গৃহকর্মীকে নির্যাতন করা, কি বলে ছাদের থেকে ফেলে দেওয়া, তারপর কি বলে যে একটা খেলার ঘটনা নিয়ে একজন আর একজনকে ছুরিকাঘাত করা বা এমনকি সেই ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটা ঠিক। কিন্তু প্রশ্নটি হলো যে সরকার কিভাবে সেই জিনিসটাকে আপনার বক্তব্য পরিষ্কার। আমি ডক্টর আসুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাইবো যে সরকারের বিপক্ষে রায় যাওয়ায় ফরহাদ মজারকে অপহরণ করা হয়েছে এমনটি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ধরে নিতে পারি যে বিএনপির বক্তব্য, কিন্তু এই দুইয়ের মধ্যে আসলে সম্পর্ক কি হতে পারে? ষোড়শ সংশোধনীর রায়, ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টে দেওয়ার রায় আপিল বিভাগ আপিল করেছে, এতে সরকারের মানে এই রায় আড়াল করে সরকারের কি লাভ? মানে দুইয়ের মধ্যে সম্পর্কটা যদি একটু আমাদের বুঝিয়ে দিতেন ডক্টর আসুজ্জামান রিপন। ধন্যবাদ আপনাকে। উনি যেহেতু পার্টির মহাসচিব, উনি যে বক্তব্যটি দেন পার্টির তো নিশ্চয়ই সে বক্তব্য বহন করে, তো কোনো সন্দেহ নেই। দেশে আমাদের সংবিধানে অনেকগুলো সংশোধনী এসেছে, সমস্ত সংশোধনীগুলো দেশের জন্য খুব প্রযোজ্য ছিল কিনা, প্রয়োজন ছিল কিনা, খুব দরকার ছিল কিনা, এগুলো ভাবার বিষয় আছে। তো যা হোক, এই ষোড়শ সংশোধনীটি উচ্চ আদালতে এটা বাতিল হয়ে গিয়েছে। সরকার একটা দুরভিসন্ধি থেকেই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্যই এই ষোড়শ সংশোধনী সংবিধান এনেছিল।
এতে কোনো সন্দেহ নেই। এবং প্রকাশ্য আদালতে মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু বলতে দ্বিধা করেননি, প্রকাশ্য আদালতে, এবং সেটি পত্রিকা এসেছে, একেবারে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার যে টেলিভিশন চ্যানেলে আমি বক্তব্য দিচ্ছি, আমি এটার সহযোগী বোধহয় দৈনিক পত্রিকা, তো ওই পত্রিকারই একটি রিপোর্টই আমি উল্লেখ করতে চাই। আমার একটা রিপোর্টে আমি ওটাকে কোট করে লিখেছিলাম। তো সেখানে যেটা মহামান্য প্রধান বিচারপতি বলেছেন, অ্যাটর্নি জেনারেলের দিকে আঙুলটি উঁচিয়ে বললেন, পত্রিকার রিপোর্টটা ছিল ব্র্যাকেটে গভর্নমেন্ট, তোমরা নিচের আদালতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছো। গভর্নমেন্ট কন্ট্রোল দ্য লোয়ার জুডিশিয়ারি অ্যাবসলিউটলি, নাও ইউ ট্রাইং টু কন্ট্রোল দ্য হায়ার জুডিশিয়ারি। তোমরা উচ্চ আদালতকে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। এই কথাগুলো খুব স্পষ্ট। তো সুতরাং ষোড়শ সংশোধনী বাতিল যে প্রেক্ষাপটে হয়েছে, এটা সরকারের জন্য অবশ্যই একটা বিব্রতকর বিষয়। সরকারের জন্য এটা এক মোটেই সুখকর ব্যাপার ছিল না। আমরা জানি যে বিভিন্ন সময় উচ্চ আদালত যে সমস্ত মন্তব্য করেন, পর্যবেক্ষণ দেন এবং রায় দেন, তাতে করে বর্তমান শাসক দলের পক্ষে এটা খুব সুখকর বিষয় না। এবং তারা এটা আমরা খুব স্পষ্টভাবে মনে করি যে এই ষোড়শ সংশোধনীটি সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল একটা দুরভিসন্ধি থেকে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছা মাফিক দেশ পরিচালনা করার জন্য তাদের একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছার একটি ছেদ ঘটেছে বটে এই রায়টি হওয়ার কারণে। তো তেমনি একটি সময় যখন বিরোধী দল এবং অন্যান্য সুশীল সমাজের মধ্যে এক ধরনের বিচার বিভাগ নিয়ে বা বিচার বিভাগের রায় নিয়ে যখন উচ্ছ্বাসের ব্যাপার ছিল, এবং অতি উৎসাহী লোকজন যাতে বেশি উৎসাহ প্রকাশ না করে, তখন তো নানা মহল থেকে নানান ঘটনা। কিন্তু ডক্টর রিপন, আপনার কাছে কি মনে হয় না যে সরকার যে দাবিটি অনেক দিন ধরে করে আসছে যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তাকে তারা কোনো রকম কোনো প্রভাব বিস্তার করে না, এই রায়ের মধ্যে সেটি প্রকাশ হয়েছে বলে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে? এটা তো সরকার মেনে নেয়নি, উচ্চ আদালত সরকারের কাছে এটা গুছিয়ে দিয়েছে রায়টা। না, সরকার যে উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করছে না, এটি তো প্রতিষ্ঠিত। না, উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ বলেনি তো, উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করেছে। উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করার আপনারা বলেছেন যে উচ্চ আদালতকেও সরকার নিয়ন্ত্রণ করছে, কারণ আমরা বলছি না, আপনারা বলেছেন একাধিক সময়। আমি উদাহরণ দিতে পারি, আমি মহামান্য প্রধান বিচারপতি বললাম না, আমি আপনারা যে বলেছেন, মানে আমি রায়টাকে উল্লেখ করে বলতে চাই, এই রায়টি না, মানে বিএনপি যখন বেগম প্রধান বিচারপতি নিজেই কনফেস করেছেন, সুতরাং বিএনপি কি বললো সেটা জাজমেন্ট না। আমি বিএনপির কথা বলছি, অবজারভেশন। It is the observation by the higher court or by Supreme Court. তারা বলেছেন গভর্নমেন্ট ট্রাইস টু কন্ট্রোল দ্য হায়ার জুডিশিয়ারি। এইটা আমি আপনার সাথে প্রমাণ করে যে হায়ার জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এইটা প্রমাণ করে কি না, মানে আমার আমি তা বলছি, আমি বলতে চাচ্ছি প্রমাণ করে। উনি বলেননি যে সরকার নিয়ন্ত্রণ করেছে, উনি বলছেন করার চেষ্টা করছে, ট্রাইস, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সরকার চেষ্টা করছে, সরকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তার মানে সরকার চেষ্টা করে ব্যর্থ হওয়া মানে তো আসলে আরেকটা বিভাগের, তার মানে স্বাধীনতা স্বীকার করে না। অফকোর্স আরেকটা বিভাগ, সরকার তো আরেকটি বিভাগ, অফকোর্স আরেকটি বিভাগ আপনার স্বাধীনভাবে। আপনি মনে করছেন যে এটা সরকারের একটা পরাজয় হয়েছে, সেই পরাজয়টি নিয়ে সরকার আড়াল করতে চেয়েছিল, ব্যাপারটা কি এরকম? সরকার তো একের পর একটা ঘটনা ঘটাচ্ছে। আপনি দেখুন পাহাড় ধসের পর থেকে এটা, এরপর সরকার ঘটায়নি। না, পাহাড় ধস সরকার ঘটায়নি, এটা আমিও জানি। সরকার পাহাড় ধস ঘটার কারণে যে জনগণের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল, সরকারের সাহায্য, সরকারের উচ্চ পর্যায় থেকে মানে রিলিফ অ্যাসিস্ট্যান্স, এগুলো নানা কারণে যেতে বিলম্ব হওয়া, তারপরে বিরোধী দলের পক্ষ থেকে যখন যাওয়া হলো, বিরোধী দলের মহাসচিবকে সেখানে করা, আক্রমণ করা, এই সমস্ত নানাবিধ ঘটনাগুলো একটার পর একটা ঘটনা ঘটিত আড়াল করা হয়। বাংলাদেশে আপনার আজকে যেখানে যে গুম খুন লিখেছেন, বাংলাদেশ কি গুম খুনের রাজত্ব না? বাংলাদেশে কি গুম খুন হয় না? ওকে, বাংলাদেশে তো গুম খুনে অপহরণের রাজত্বই চলছে। অবশ্যই হয়। আমরা এটা গত 8 বছর তো সেই পরিস্থিতি। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে রহমান ভাই এই প্রসঙ্গে একটু বলতে চেয়েছিলেন। আমার আসলে খুশি আপার কাছে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমি একটু করে রাখতে চাই। আমি একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাইবো যে সার্বিকভাবে মানবাধিকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আমরা যদি গত কয়েক বছরের সাথে তুলনা করি, বা 5 বছর বা 10 বছর এরকম একটা তুলনা করি, আপনি কি মনে করেন কার বা কাদের গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে? যদি অবস্থা খারাপ বলে আপনি মনে করে থাকেন, অবস্থা ভালো হলে আমার কোনো প্রশ্ন নাই। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আব্দুর রহমান ভাই খুশি আপার পরে বলতে চাইছেন। খুশি আপা, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে মানবাধিকার পরিস্থিতি আপনি সার্বিকভাবে কেমন দেখছেন 2-1 বছর বা 5 বছর 10 বছরের তুলনায়? যদি খারাপ হয় কাদের গাফলতির কারণে এই পরিস্থিতি? মানবাধিকার পরিস্থিতি খারাপ আমি কখন বলবো, যে অনেক সময় মানে আইনের বিরুদ্ধে, আইনকে অমান্য করে আইনের পরিপন্থী কাজ প্রতি দেশে অনেক জায়গায় হতে থাকে। হত্যা, খুন, ধর্ষণ, অনেক ধরনের প্রতারণা, সবকিছু মানে শুধু বাংলাদেশে ঘটে বা আমাদের মতো দেশে ঘটে সেটা না, সব জায়গায় ঘটে। সমস্যা হয় যে যখন ঘটার পরে এটার কোনো প্রতিকার আমরা দেখি না, বা আমরা এটাকে যে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যে গুরুত্ব সহকারে দেখা উচিত, সেই জিনিসটা যখন কম দেখি তখন আমরা খুব উদ্বিগ্ন হই। আমার ভাত আছে, কাপড় আছে, আবার এখন অর্থনৈতিকভাবে আমি হয়তো আগের তুলনায় ভালো থাকতেও পারি, এটা তো যথেষ্ট না। আমার নিরাপত্তা, আমার জন্য যে সকল আইন আমাকে নিরাপদ রাখার জন্য সংবিধান এবং আইন যেগুলো আছে, এবং যে রাষ্ট্রের যে সকল যন্ত্র আছে যেটা আমার পক্ষে কাজ করবে, সেগুলো যখন করে না তখন আমি উদ্বিগ্ন হই। তো পরিস্থিতি আমার কাছে যেটা হচ্ছে যে সরকার এবং রাষ্ট্রযন্ত্র যারা আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা দায়িত্ব নিচ্ছে, আমার বিচার নিশ্চিত করার যারা দায়িত্ব নিচ্ছে, সেইখানে বিচার ব্যবস্থা যেভাবে কাজ করার কথা, সেইখানে যদি দেখি যে একটাও কোনো কিছু আমি সুরাহা খুব কম দেখছি, তখন আমার মনে হয় যে পরিস্থিতিটা বেশ উদ্বেগজনক। আমি অনেকগুলো ঘটনা ঘটে যায়, আমি যদি রমেল চাকমার ঘটনা দেখি বা অনেকগুলো দেখি। আমাদের এখানে একটা মানবাধিকার কমিশন আছে, জাতীয় মানবাধিকার কমিশন, ওনারা কিন্তু তদন্ত রিপোর্ট দেন, ওনারা গেছেন অনেক জায়গায়, কিন্তু সরকারও কিন্তু তার নিজের তাদের যে সংস্থাগুলো আছে সেটা থেকেও তারা তদন্ত রিপোর্টগুলো করে। আইনের যে বিশ্লেষণ থাকে, বিচার থাকে, যে ব্যক্তি তার উকিল থাকে, তারা সবকিছু দেখে, কিন্তু আমরা কোনো তদন্ত রিপোর্টের, বিশেষ করে যেগুলো মানবাধিকার লঙ্ঘনগুলো হচ্ছে, সেই তদন্ত রিপোর্ট কোনোদিন মানুষের সামনে যখন এটা প্রকাশ করা হয় না, তখন আমাদের সন্দেহ জাগে। এইটাই হলো আমাদের সমস্যা। পরিস্থিতি আগের তুলনায় ভালো না মন্দ আমি ওইটাতে যেতে চাচ্ছি না, আগেও পরিস্থিতি খারাপ ছিল। সব সময় আমরা দেখেছি যে বিশেষ করে যদি দরিদ্র হয়ে থাকে, নারী হয়ে থাকে, আদিবাসী হয়ে থাকে, প্রান্তিক জনগোষ্ঠী হয়ে থাকে, তখন কিন্তু তাদের বিষয় কিছু আসে না, কিন্তু ভূমিহীন হয়ে থাকে। কিন্তু আমরা যে তদন্ত রিপোর্টটা যেটা চাচ্ছি যে প্রকাশ হোক, ঘটনা কি হয়েছে সেটা আমরা জানতে চাই, সেটা আমরা দেখেছি আদৌ আগেও হতো না, এখনো সে আসছে না। রমন ভাই, আপনার বক্তব্য শুনতে চাইবো। তার আগে শুধু মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের বক্তব্য একটু আপনার কাছে কোট করতে চাই। তিনি বলছেন, আমার মনে হয় নিরাপত্তা কাঠামোয় ব্যবস্থাগত ত্রুটি আছে, পুরো কাঠামোকে ঢেলে সাজানোর ব্যাপারে সমাজ ও রাষ্ট্রের এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। আপনার মন্তব্য একটু জানতে চাইবো। না, উদ্যোগ নেওয়া তো প্রয়োজন ঠিকই আছে, এবং আসলে ভালো ভালো কথা বলা আর বাস্তবতার সঙ্গে সেই জিনিসটাকে সমন্বয় করে তার এক্সিকিউশনটার জন্য যেটা বড় প্রয়োজন, সেটা হলো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন আনতে হবে। সেটি হলো এই যে আজকে আমাদের ইতিহাসের দুঃখজনক অধ্যায়টাই হলো যে যদি কেউ ভালো কাজ করে, আমি যদি বিরোধিতা করবার আমার মানসিকতা থাকে, আমি সে ভালো কাজেরও বিরোধিতা করি, এবং সমালোচনার ভাষা এক আর বিরোধিতা করার ভাষা কিন্তু আর এক। তো আজকে আমি যে কথাটি বলতে চাই যে এই হাইকোর্টের রায়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে শুধুমাত্র একটু গোটা জাতিকে স্মরণ করে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে যেই প্রতিক্রিয়াটি ব্যক্ত করেছেন যে এটি তো ভালো, খুবই ভালো রায় হয়েছে, এবং বিচার বিভাগ যে স্বাধীন এবং তারা যে স্বাধীনভাবে কাজ করতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই রায়ের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং এইখানে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা বা অখুশি হওয়ার কিছু নাই। তো সুতরাং আমি বলবো যে সরকার কিন্তু প্রমাণ করলো যে এই রায়ের মধ্য দিয়ে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেই স্বাধীনতা তাদের দেওয়ার জন্যে সরকার উদার হস্তে তাদের
সহযোগিতার এটা হাত সরকারের কোনো প্রশস্ত উদারতা না, করছে। সরকার এটা করতেই হতো। আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের সংবিধান অনুযায়ী মানে সরকারের কোনো সাধ্য নাই বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করে। যাই হোক, মানে এটা আপনাদের উদারতা না কিন্তু রহমান ভাই, না না please। আমি না, বলছি এটা কোনো উদারতা না কিন্তু। না, তাদের কাজ আপনারা আইন প্রণয়ন করবেন, উনারা আচ্ছা, আপনারা কি আইন প্রণয়ন করবেন আমি শব্দ চয়নটা যদি ঘুরিয়ে বলি, জি, যে উদারতা না হলেও জি, যে এই তাদের রায়ের প্রতি যে শ্রদ্ধাশীল থাকা, সেই শ্রদ্ধাশীল থাকাটা আপনি বলতে সেই পারেন। শ্রদ্ধাশীল থাকবার বিষয়টি তো আপনার সরকার প্রশংসা না, করতে সেটি পারে। আমি সরকারের প্রশংসা তো করি। সুতরাং সেই একটি জায়গা। আরেকটি হলো যে ছোট্ট করে বলতেই হয় আমাকে যে জুডিশিয়াল যেই কি বলে ওটাকে ওই যে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হ্যাঁ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এতে তো বরং বিচারকদের স্বাধীন বিচার ব্যবস্থাপনায় চিন্তাভাবনার জায়গাটা কিন্তু অনেকটা সীমিত, কম, যাই হোক, ঝুঁকিবহুল, যাই হোক, ঝুঁকিবহুল। এটি আর একটি তর্ক ৩০০ বটে। জন মানুষ একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা আলাপ আলোচনা আপনাদের করে, 70-79 থাকলে 300 জন মানুষকে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত তো একজন নেয়। যাই হোক, আমি বলছি তারপরও না, খালিদ ভাই আপনি এইভাবে একদম ঢালাও ভাবে বলবেন না, কারণ সংসদে কিন্তু না, না, এখন এটা অনেক সমামূল্য কিছু হিসেবে, নিয়ে, এটা নতুন না। সংসদে কিন্তু অনেক কিছু নিয়ে একদম না, অবশ্যই সম্প্রতিকালে- বাজেট নিয়ে আমরা দেখেছি। সম্প্রতিকালের একটা বড় অবশ্যই। উদাহরণ আপনি দেখবেন, বাজেট অধিবেশনে। বাজেট নিয়ে সরকারি দলের অবশ্যই। সদস্যরাও কিন্তু সাংঘাতিক কথা আজকে মানে জনগণের ইচ্ছার প্রতিফলনের পক্ষে কিন্তু তারা শক্তভাবে না, দাঁড়িয়ে। সেটি কোনো সন্দেহ নাই, শক্তভাবে সেটি কোনো দাঁড়িয়েছে। সন্দেহ নাই। সুতরাং এইটি এক। আর একটা হলো রিপন সাহেবের, আমি একটা কথা বলতে চাই যে আসলে বেল পাকলে কিন্তু কাকের কিছুই হবে না। হ্যাঁ। বাঙালি জাতি বিস্মৃত জাতি, কিন্তু এমন বিস্মৃত জাতি না যে খুব নিকট অতীতকে তারা ভুলে যাবে। উনি গুম খুমের কথা তার মুখ দিয়ে মানায়। আজকে কিবরিয়া সাহেবের মতো একজন কি বলবো যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহসানুল্লাহ মাস্টারের মতো একটা প্রখ্যাত শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে। নাটোরের মমতাজ সাহেবকে হত্যা করা হয়েছে। বগুড়ার আজমকে মসজিদে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করা হয়েছে। এবং এই গুমের কথা বলে আমাদের ছাত্রলীগের মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি মাহফুজ বাবুকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার অব্যবহতি পরেই তাকে গুম করা হয়েছে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সেই লিস্ট দিলে কিন্তু কিন্তু তার অর্থ এই মানে না, পাল্টাপাল্টি লিস্ট না, কিন্তু তার অর্থ এই না যে এই গুমের বদলে গুম না, এবং খুনের লিস্ট বদলে দিলে তো খুন। আসলে- হ্যাঁ, এই নীতিতে আমরা বিশ্বাস করি। ওকে, আমরা আসলে মানে যাই হোক, আমরা এটি শুনলাম। আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন। বিরতির পর যখন ফিরবো আমরা আসলে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সমঝোতার মাধ্যমে বরফ গলবে বলে আশাবাদী বিএনপি। মনে করা হচ্ছে যে আগামী নির্বাচনে এটি সমঝোতা হবে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপির মহাসচিব। তা না হলে সরকারকে মূল্য দিতে হবে। আমরা কি সমঝোতা আপনারা আসলে আশা করছেন এবং কি মূল্য সরকারকে আপনারা দিতে চাইছেন? সেই মূল্য বলতে কি আপনারা আবার 2015 সালের টানা অবরোধে ফিরতে চাইছেন কিনা সেটি একটু আপনার কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরলাম। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন যে নির্বাচনে সমঝোতার মাধ্যমে বরফ গলবে। এই ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ আশাবাদী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদী। তা না হলে সরকারকে মূল্য দিতে হবে বলে মনে করছেন। সেই মূল্য আসলে কিভাবে দিতে হবে? আবারও অবরোধ কর্মসূচির দিকে আপনারা যাচ্ছেন কিনা যদি সরকার আপনাদের কথা না মানে? দেখুন, আমি মানে কথাটা কে বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সমঝোতার মাধ্যমে বরফ গলবে। এটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, যেটা আশা করেছেন, সেটা তো আসলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হিসেবে ওনার কথাটা এসেছে। বাংলাদেশের মানুষ চায় এই যে বিভাজনের রাজনীতি, বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি, এমনকি আপনি যে অনুষ্ঠানটা শুরুতেই করলেন কবি ফরহাদ মাজারের অপহরণের বিষয়টা নিয়ে, আমি খুব অবাক হলাম। আমি ফরহাদ মাজারের রাজনীতি কখনো করিনি। উনি একটু ভিন্ন রাজনীতি, আমি নিজে একসব বাম ঘানা রাজনীতি আমি করতাম, কিন্তু ওনার সাথে সেইভাবে ছিল না আমার। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, একজন মানুষ, একজন কবি, একজন প্রাবন্ধিক, একজন ভিন্ন মতের মানুষ ভিন্ন চিন্তা করতেই পারেন। তো এমন একজন মানুষ আপনার নিখোঁজ হয়ে গেলেন অথবা অপহরণের কথা তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হলো, এই ঘটনাটা তো উদ্বেগের বিষয়। আমার কাছে খুব অবাক লাগলো, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমি ফেসবুকে আমার পরিচিত জন যারা আছে, যারা আমার ফেসবুক লিস্টে যারা আছেন, তাদের অনেকের আমি ওয়ালে তাদের কমেন্টগুলো দেখলাম। আমি একটু নামটা উল্লেখ করতে চাই না।
কোন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানে রেজিস্ট্রার বা কোষাধ্যক্ষ এরকম ছিলেন, এবং মাঝে মধ্যে টকশোগুলোতে নিরাপত্তা বিশ্লেষক নাম ঠাম পরিচয় টরিচয় দিয়ে আসেন ভদ্রলোক। একটা কমেন্ট শুনে আমি খুব লজ্জিত হলাম, অত্যন্ত লজ্জিত হলাম। লিখলেন, শব্দটা উচ্চারণ করতে আমার খুব লজ্জা লাগছে, যেহেতু উনি খুব মানে পাবলিকলি পোস্ট করেছেন, ওদের ল্যাংটা করে পিটালি সব বেরোবে। শব্দটা হচ্ছে ল্যাংটা করে পিটালি বেরো। একটা বিশ্ববিদ্যালয় হোক না প্রাইভেট, তার কোষাধ্যক্ষ পরিচয় দেন, রেজিস্ট্রার ছিলেন, নিরাপত্তা বিশ্লেষক বলেন, এই জাতীয় লোক যারা অন্যকে ল্যাংটা করে পিটাতে চান, তারা কি রকম নিরাপত্তার কথা চিন্তা করতে পারেন? এই যে সমাজটা, রাষ্ট্রটা, মানুষের মধ্যে যে এই যে বিভেদ, বিভাজন, মানে সম্পূর্ণ একটা ভয়াবহ ভয়াবহ রূপ ধারণ করেছে, টোটালি একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এবং আমার কাছে আমাকে একজন, আমি যেহেতু আমি আমার পার্টির ফরেন অ্যাফেয়ার্সটা আমি দেখভাল করি, তো সেখানে আমার কাছে যে কোনো একটি অ্যাম্বাসি আমাকে জানতে চাইলো যে তোমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে যারা বাড়াবাড়ি করছে আইন শৃঙ্খলা নানা ব্যাপারে, তোমরা নাকি এরকম একটা তালিকা তৈরি করছো। তো আমি মাঝখানে বিদেশে এলাম, বললাম ঠিক আমার জানানো এরকম তালিকা তৈরি করতে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি, এটা বোধহয় ঠিক না। তখন উনি বললেন যে এরকম যদি তালিকার ব্যাপার থাকে, তো যারা তালিকার ভুক্ত হওয়ার আশঙ্কা করবে তারা তো স্বাভাবিকভাবেই যেভাবে হোক সরকারকে টিকে রাখার চেষ্টা করবে, একটা পক্ষ হয়ে যাবে তারা। অর্থাৎ সমগ্র জাতির পক্ষ এবং বিপক্ষ, সে পক্ষের শক্তি কতটুকু, বিপক্ষের শক্তি কতটুকু, সেটা মাপার বড় কথা না, কিন্তু জাতিটা যে পক্ষ এবং বিপক্ষে চলে গেল, সমস্ত মানুষ পক্ষ বিপক্ষে চলে গেল, এটা তো খুব খারাপ জিনিস। এইভাবে কি গণতন্ত্র? আপনার কাছে কি মনে হয় ডক্টর আসিফ রিপন, আপনার রাজনৈতিক বিশ্লেষণ, মানে আমি শুধু এই বিভাজনের শুরু, আমি বিশ্লেষণে যাব না, এই বিভাজনটাকে টিকিয়ে রেখেছেন আপনারা। আমি সেটা যাব না। আমি যেটা চাই, যা হয়েছে এই দেশের জন্য, আমাদের স্বাধীনতা ৭১ সালে যে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করলাম, ৭২ সাল থেকে আমাদের অনেকগুলো বয়স হয়ে গেছে। আমি আব্দুর রহমান, আমি যখন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, একই সময় আব্দুর রহমান তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন। তো উনি এবং আমাদের এখন মোটামুটি আমরা সবাই এখন একটা বাড়তি বয়সের দিকে, তো আমাদের ছেলে মেয়েরা এখন মানে তারা পরিণত হয়ে গেছে, তাই না? তো তাদের কাছে আমরা কোন রাজনীতি দিচ্ছি? হিংসার রাজনীতি? তাদের কাছে আমরা কোন রাজনীতি তুলে ধরছি? প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি, ধ্বংস করার রাজনীতি। আমাকে লেট মি ফিনিশ। আমরা এই জায়গা থেকে জাতি চাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করেছে, বিশেষ করে 14 সালের নির্বাচনের পর থেকে, এই যে একটি একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে, এবং মানুষের মধ্যে যেটা ভয়ের সংস্কৃতি যেভাবে স্প্রেড করে দিয়েছে, খুন গুণ রাহাজানের মাধ্যমে, হত্যার মাধ্যমে যে অবস্থাটা তৈরি করেছে, এবং এর মধ্য থেকে এবং স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনের পরে মানুষ মনে করে না যে আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের কর্তৃত্বে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সেখানে কোনো নির্বাচন কমিশন একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ। সেজন্য মানুষ মনে করে, দেশের মানুষ মনে করে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট দরকার, ইন বিটুইন বিএনপি এন্ড আওয়ামী লীগ একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট দরকার। একটা সমঝোতা বলতে সেটাই বোঝাতে চাই, সহায়ক সরকার যে নামই ডাকা হোক না কেন, নামটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা নির্বাচনকালে নিরপেক্ষ থাকবে একটা সরকার ভূমিকা থাকবে, জনগণ অবাধে নির্ভয়ে স্বাধীনভাবে সে তার জনপ্রতিনিধিকে ভোট দেবে, বাছাই করে নিতে পারবে, জনগণের বাছাই করা লোকগুলো নির্বাচিত হবেন, তারা দেশ পরিচালনা করবে। এবং আমি মনে করি মেজর পলিটিক্যাল পার্টি, এটা আমার ব্যক্তিগত মতামত, মেজর পলিটিক্যাল পার্টি লাইক বিএনপি, আওয়ামী লীগ, এদের মধ্যে একটা সমঝোতা হওয়া উচিত যে আমাদের অনেক হয়ে গেছে বিরোধগুলো, আমরা এই জায়গাগুলোতে আমরা নিষ্পত্তি করতে চাই, এই জায়গাতে আমরা শুরু করতে চাই। আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে চাই, আমরা আসলে প্রশ্নটা করে বিরতিতে চলে যাব। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় না যে এই বিভাজনটা আপনারা জিয়ে রেখেছেন একদম ডেলিভারেটলি? আপনি দেখেন, স্বাধীনতা সহ যেসব বিষয়গুলো আমাদের সেটেল হয়ে যাওয়া দরকার ছিল, সম্পূর্ণ উল্টো কথা আমরা শুনেছি আপনাদের কাছে, এবং উল্টো কথা এখনো শুনে যাচ্ছি। তো সেই বিভাজন আসলে কিভাবে, সেই বিভাজন কিভাবে সেটেল হবে? আপনাদের দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সমর্থক ছিলেন, পাকিস্তান চেয়েছেন, তারপরে এই মিলটা কেমনে হবে? আসলে দেখুন, এটা সংবিধানের মধ্যে এখন 1/3, অলমোস্ট 1/3, রাইট, সংবিধানের 1/3 এই বিষয়ে সমালোচনা করলে নাকি এখন যাবজ্জীবন, শুধু না মৃত্যুদণ্ডের ব্যাপার আছে। সুতরাং আমি একটা মৃত্যুদণ্ডের খড়গ সামনে নিয়ে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমি মনে করি যে স্বাধীন রাষ্ট্রে, একটা মুক্ত সমাজে সমালোচনা করা যেতে পারে। সমালোচনা এক জিনিস, কিছু জিনিস সেটেল হয়ে যাওয়া উচিত। ভারতে সিটিং বিচারপতি
Right. ভারতের সিটিং বিচারপতি এবং রিটায়ার্ড বিচারপতিও ওখানে মহাত্মা গান্ধী সম্পর্কে যেই সমালোচনা করেন তার জন্য তাকে 1 সেকেন্ডের জন্য হত্যা এটিকে আপনি সমালোচনা করবেন? সমালোচনা মনে করলে না না, মানুষের ইতিহাস বিশ্লেষণ পর্যালোচনা হতেই পারে। ওকে ওকে, আমার কাছেও মনে হয় যে এটি হতেই পারে, কিন্তু এর ফলে আসলে বিভাজন টিকে থাকবে বলে আমার ধারণা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি যেটি জানতে চাইবো যে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ 2014 সালে 5 জনের ইলেকশন করার পরে অনেক মেজরিটি থাকার পরে বিএনপি না আসলে আওয়ামী লীগের সুবিধা। আমার কাছে মনে হয় যে বিএনপির এই আশা আওয়ামী লীগ মোটেই আন্তরিকতার সাথে দেখবেন এবং আওয়ামী লীগ চাইবে বিএনপি নির্বাচনে না আসুক। এই বিষয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো রহমান ভাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। রহমান ভাই, বিএনপির আশা আওয়ামী লীগ কতটা আন্তরিকতার সাথে দেখবে এটা ছিল হচ্ছে প্রশ্ন। আমাদের ধারণা একটু আন্তরিকতার সাথে দেখবে না, কারণ 2014 সালে যেটি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, আপনারা একটি সুবিধাজনক অবস্থানে আছেন। একই রকম নির্বাচন আপনারা করতে চাইবেন অনেকে, আমরা এই ধারণা না। তার আগে আমি ছোট্ট করে একটু বলি যে রিপন সাহেব বলছেন যে আজকে দেশে বিভাজন, একটা ভয়াবহ পরিস্থিতি, একনায়কতন্ত্র শাসন এবং একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এবং একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কথা কর্তৃত্ববাদী। যাই হোক, তো আমি তো বলবো যে বরং বাংলাদেশে আজকে এই শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক চর্চার জায়গায় একটা নতুন সংস্কৃতির মাত্রা যোগ হয়েছে। সেটি কেমন? সেটি আপনাদের জন্য সেটি হলো যে আজকে কিন্তু বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সমাবেশে গ্রেনেড চার্জ হয়নি। আজকে কিন্তু কোনো জাতীয় নেতাকে রাস্তায় ফেলে পিটিয়ে পুলিশই টানা হেঁচড়া করে তার কাপড় চোপড় ছেড়ে নেয়। আজকে কিন্তু রাজনীতিতে কোনো মহিলা নেত্রীকে রাস্তার উপর পিটিয়ে তাকে মানে অর্ধলঙ্গ করা হয়নি। এবং এই যে আগেই বলেছি যে 5 জন জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা, সেই ধরনের কোনো ঘটনা ঘটে নেই। যদিও কিছু ঘটনা ঘটেছে যেটি দুঃখজনক, নিন্দা করি, কিন্তু তারপরও আমি বলবো যে রিপন সাহেব যে কর্তৃত্ববাদীর শাসন ব্যবস্থার কথা বললেন, এই জায়গাটা আমার আপত্তি আছে। আজকে অবাধ গণতান্ত্রিক কি বলে যে মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বেপরোয়াভাবে ভোগ করছে। আজকে আপনি আপনার মিডিয়াতেই বলেন, আপনার টক শোতে বলেন, হেন কথা কি আছে যে কথা কেন আলোচনা হয় না? না, আলোচনা হয়, কিন্তু আবার শওকত মাহমুদ ভাই আমার এখানে আলোচনা করে যেতে যেতে আবার গ্রেফতারও হয়ে গেছেন। না, শওকত মাহমুদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে তাহলে তো গ্রেফতার হতেই পারে। মাহমুদুর রহমান মান্না 1.5 বছর কারাগারে ছিলেন। তো মাহমুদুর রহমান মান্না যে কথাটি বলেছে, আপনি কি মনে করেন যে সেই কথাটি তার মতো একজন প্রখ্যাত ছাত্র নেতা তার সেই জায়গা থেকে এই কথাগুলো বলতে পারে? না, বলা উচিত হয় নাই। তার বিরুদ্ধে মামলা চলতে পারে, কিন্তু জামিনও হতে পারে। 3 বছর তার কারাগারে থাকা। জামিন যখন সময় মতো বা সময় হয়েছে তখন ঠিকই তার জামিন হয়েছে, এবং তখন জামিন মানুষের অধিকার বলে আবার সে কথাবার্তা বলছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের দায়িত্বের জায়গা থেকে কথাবার্তা বলার একটা বিষয় তো থাকতে হবে। 1, 2 নম্বর হলো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপিকে না বাদ দিয়ে আপনি ইলেকশন করতে চান। না, আমরা বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন করতে চাই না। তবে কতগুলো বিষয় আসলে এখানে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। যেমন মুক্তিযুদ্ধের চেতনাটা কি আমরা জাতীয়ভাবে ঐক্যমত পোষণ করে সমস্ত রাজনৈতিক দল এই চেতনা বোধ বা এই মূল্যবোধকে আমরা ধারণ করি। আপনার আগে আওয়ামী লীগ আগে মুক্তিযুদ্ধের চেতনায় আসেন, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনা না। যদি এই জায়গায় আওয়ামী লীগের কোনো ত্রুটির জায়গা থাকে, নিশ্চয়ই আওয়ামী লীগকে আমি বলবো, আওয়ামী লীগকে আমি বলবো। কিন্তু তারপরেও আজকে শাহ আজিজ, গোলাম আজম, তারপর মতিউর রহমান নিজামী, মুজাহিদ, আজকে যুদ্ধবিরোধীদের বিচার, সেই সমস্ত জায়গাগুলোতে আজকে আমাদের এক জায়গা হতে হবে। আজকে 21শে আগস্টে একটা নির্মম গ্রেনেড হামলা না, গ্রেনেড আক্রমণ, সেই ব্যাপারটাও একটা পরিষ্কার জায়গায় আসতে হবে। ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। না না, আমি একটু যদি তাড়াতাড়ি শেষ করি। আমি শেষ করছি। তো আমার মনে হয় যে আমি এত সংক্রান্ত বলি যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং নির্বাচনটা বিএনপি আসুক, এটা বাংলাদেশ আওয়ামী লীগ ঐকান্তিকভাবেই চায়। কারণ আওয়ামী লীগ জনতার ম্যান্ডেটের উপর ভর করেই তারা ক্ষমতায় আসতে চায় এবং এই দেশের উন্নয়ন অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখতে চায়।
এখানে একটা কথা বলে রাখা ভালো যে আজকে বিএনপিকে আমরা রাজনীতির বাইরে রাখতে চাই, এটা মোটেও সত্য কথা না। আজকে আপনার এই নির্বাচনে আসবার জন্যে বিএনপি যে প্রস্তাবগুলো নিয়ে আসছে, এটা আমি মনে করি যে এই নির্বাচনে না আসবার একটা পায়তারা, একটা সংকট তৈরি। কারণ নির্বাচনকালীন সময়ে স্বাধীনভাবে এবং শক্তিশালী একটি নির্বাচন কমিশন যদি কাজ করতে পারে এবং সে যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে, সেই ক্ষেত্রে আসলে ওই সময়কালীন সরকারের দৈনন্দিন রুটিন মাফিক কাজ করা ছাড়া আর তাদের কোনো কাজ নেই। আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু খুশি আপনার কাছে জানতে চাইবো যে খুশি আমরা একদম শেষ পর্যায়ে আপনি এটি মনে করছেন কিনা যে আসলে একটি নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ আমাদের সৃষ্টি হচ্ছে সবকিছুর মধ্যে বাদ দিলে, আমরা যদি 1 বছর আগে সৃষ্টি হচ্ছে, আমি এটা আশা করতে চাই। আমরা চাই যে নির্বাচন হোক। নির্বাচন হলেই যে সবকিছু ঠিক হয় সেটা তো সারা পৃথিবীর আমরা বিভিন্ন উদাহরণ আমাদের পার্শ্ববর্তী দেশও দেখছি এবং দূরে যুক্তরাষ্ট্রও দেখছি, সবকিছুই দেখছি যে নির্বাচন হলেই যে সুষ্ঠুভাবে যে নির্বাচিত হচ্ছে সেই সঠিকভাবে যে পালন করবে সেটা না। কিন্তু আমরা সবাই চাই যে নির্বাচন হোক, কেন নির্বাচন ভোট দেওয়া আমাদের একটা গণতান্ত্রিক অধিকার। আমি যেটা মনে করি যে আমাদের তো দুটো মূল বড় দল আছে। দল যদি রাজনীতি মনে করে যে জনগণের রাজনীতি করতে চাচ্ছে, তাহলে ওই নিজের ইগো, নিজের জায়গা আর ছোট গন্ডি এটা ছেড়ে দিয়ে জনগণের কাছে তো আমি দেখছি না যে তারা যাচ্ছে, কোনো ক্রমেই যাচ্ছে না। আপনি যেটা বললেন যে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে সমঝোতার মাঝে আমরা বরফ গলবে সেটা আশা করি, কিন্তু তারপরে যখন সে শর্ত দেয় তা না হলে, মানে এই শর্তটা দিবে কেন, এটা এই থ্রেটটা দিবে কেন? আবার আমি আওয়ামী লীগের পক্ষেও বলবো যে তুমি এটা না মানলে এটা হবে না কেন। আমার মনে হয় যেটা হচ্ছে যে আমরা জনগণের উপর, আমি দুই দলকেই বলছি যে জনগণের আস্থা রাখতেই হবে। আর জনগণ কিন্তু যখন ক্রাইসিস আসে তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। রিপন ভাই, আমরা একদম শেষ মিনিট। জি, অনেক ধন্যবাদ। উনি যেটা বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদৌ কোনো থ্রেট করেনি, উনি শুধুমাত্র সরকারকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে সমঝোতাটা হলে খুব ভালো হয়, সমঝোতা যদি না হয়, এটা যদি এফেক্টিভ না হয়, আমরা যদি একটা কার্যকর রাস্তার মধ্যে যেতে না পারি, তাহলে গণতন্ত্রের জন্য ক্ষতি হবে। গণতন্ত্রের ক্ষতি হয়নি এই যে আজকে তিনি বলেছেন সরকারকে মূল্য দিতে হবে, তিনি যদি বলেন সবাইকে মূল্য দিতে হবে, সরকারকে আপনি যেভাবে বলেছেন সেটা বললে কিন্তু সরকারকে মূল্য দিতে, কারণ সরকার যখন দায়িত্বে থাকে, ভালো মন্দের দায়িত্ব তো সরকার হাতেই বর্তায়। এটা গেল। আমি আব্দুর রহমান সাহেবের একটা বক্তব্যটা একটু বলতে চাই। উনি ঘুরিয়ে ফিরিয়ে বিএনপির বিরুদ্ধে গুম খুনের অভিযোগ এনেছেন। ৭৫ সালের পর থেকে আপনার ৯১ সাল, দীর্ঘ সময় ২১ বছর মানে ওনারা ক্ষমতায় ছিলেন না। তারপরে বিএনপি ৫ বছর, বিরোধীতে আবার পরে ৫ বছর, মোটামুটি এই ৩১ বছর একটা যে খতিয়ান দিয়েছেন, তাতে ওনাদের ছাত্রলীগের একজন মাহফুজ বাবু, উনি কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সভাপতি এরকম কোনো পর্যায়ে ছিলেন বলে আমার মানে মনে আসছে না। তো তারপরও তার নিখোঁজ হয়ে যাওয়াটা, গুম হয়ে যাওয়াটা, সেটাও অত্যন্ত মানে দুঃখের বিষয়। কারণ প্রতিটি মা, ওবায়দুল কাদের বলেছেন ২১,০০০ নেতাকর্মীর গুম। আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছে অবশ্যই যদি ২১,০০০ নেতাকর্মীর খুন গুমের ব্যাপারটা উনি বলে থাকেন, এটা খুবই ভয়াবহ অভিযোগ। এবং আমি মনে করব তারা ক্ষমতা আছেন, এই ২১,০০০ একটা তালিকা ওনার তৈরি করা উচিত এবং কোন আমলে লোকগুলো হয়েছে সেটা তাদের করা। এই যে আপনার এখানে যে একটা ব্যানারটা দেখা যাচ্ছে, ওই যে ব্যানার, ওখান থেকে এরকম প্রায় অর্ধশত নারী, কেউ তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য, কেউ তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য, কেউ তার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রতি বছর তারা মানে মানববন্ধন। আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু পাশাপাশি আবার যেগুলি সার্ফেসে আছে, ৫ জন বড় নেতা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, একাধিক বোমা বিস্ফোরণ, এগুলির কথাও নিশ্চয় আপনারা মনে রাখবেন আমরা আশা করি। নিঃসন্দেহে আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম থেকে শুরু করে আসামের মেয়র, কোন হত্যাকাণ্ড, কোন গুমি, কোন মায়ের কাছে, জামাল সাহেবকে যে অপহরণ করা হয়েছিল চট্টগ্রামে, দেহ, হ্যাঁ, এই জামাল সাহেবকে কারা অপহরণ? ডক্টর আসদুজ্জামান রিপন, জনাব আব্দুর রহমান এবং খুশি কবির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।